নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তর পূর্বের 7 রাজ্য দখল, হুমকি মন্তব্যের পরেই হাওয়া বুঝে অবস্থান জানিয়ে দিল ঢাকা। কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী। তৃণমূলের যারা শত্রু ছিল তারা আজ বন্ধু, জোড়াফুলের পথে আরও এক ধাপ দিলীপের। 13 বছরের পুরনো মামলায় ফের চাপ বাড়ছে রাহুল সোনিয়ার, আদালতে পাঠালো আইনি নোটিশ। জমি দখল করে বাড়ি তৈরির প্রতিবাদ করায় বিজেপি নেতাকে মার বাংলাদেশে অনুপ্রবেশকারীদের। শিলিগুড়ির বারের নির্বাচনে ধরাশায়ী টিএমসি বিজেপি, সবকটি আসনেই জয়ী কংগ্রেস বাম জোট। জাতীয় সড়কে নেমে পড়ল রাফাল সুখোইরা, তবে কি যুদ্ধ শুরু ভারতের? বিজেপি শাসিত ওড়িশায় বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হতেই শাহকে চিঠি ইউসুফের। এবার আসছে বিস্তারিত খবরে। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটক সহ এক স্থানীয় কাশ্মীরির ওপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন, কাউকে রেয়াত করা হবে না। এরপরেই সুর গতকাল ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠেও, যদিও তারা কেউই পাকিস্তানের নাম নেননি। অন্যদিকে পাকিস্তান থেকে সরাসরি ভারতের বিরুদ্ধে তুমুল বিষোদ্গার শুরু করা হয়ে গিয়েছে। এক পাক মন্ত্রী সদ্য রাত 2টোয় প্রেস কনফারেন্স করে দাবি করেন ভারত তাদের 24 থেকে 36 ঘন্টায় হামলা করতে চলেছে বলে। এই পরিস্থিতিতে বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান দাবি করেছেন, যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যে হামলা করা। তার এই মন্তব্য ঢাকাকে ফেলেছে অস্বস্তিতে। বাংলাদেশের প্রেস সেক্রেটারি টু চিফ অ্যাডভাইজার শফিকুল আলম এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান বক্তব্য একেবারেই তার ব্যক্তিগত। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল LLM ফজলুর রহমানের বক্তব্য তার ব্যক্তিগত। ঢাকার বক্তব্য, অন্তর্বর্তী সরকার তার বক্তব্যকে কোনোভাবে সমর্থন করে না। মোহাম্মদ ইউনূস সরকারের এই প্রতিনিধির বার্তা, বাংলাদেশ যেমন নিজেকে সার্বভৌমত্বকে সম্মান করে, তেমনি বাংলাদেশ অন্য সমস্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মান করে, আর প্রতিদানে ঠিক সেই সম্মানেই অন্য দেশগুলির থেকে পাওয়ার আশা রাখে। শফিকুল আলম তার বিবৃতিতে জানিয়েছেন, মেজর ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যে বাংলাদেশ সরকারকে টেনে আনা উচিত নয়। প্রসঙ্গত, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন বাংলাদেশের এই প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান। ভারতের কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ এবং হুঙ্কারেই ইসলামাবাদের থরহরি কম্প। সীমান্তে সামরিক শক্তি পোক্ত করতে শুরু করেছে পাক সেনা। রাজস্থান সীমান্তের কাছে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা এবং কামান মজুত করছে। এই মহড়ায় F-16, J-10 এবং JF-17 মতো প্রধান যুদ্ধবিমান বহর অন্তর্ভুক্ত রয়েছে। পাক শক্তির প্রদর্শনের এই মহড়া গত 29 এপ্রিল শুরু হয়েছিল। জানা গিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী স্ট্রাইক কর্পস তাদের দায়িত্বপূর্ণ এলাকায় প্রশিক্ষণ পরিচালনা করছে। 22 এপ্রিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী অনুমোদিত সন্ত্রাসবাদী শাখা পেহেলগাঁওয়ে হামলা চালায়, নিহত হন 26 জন। সেই হামলার বদলা নিতেই ভারতীয় সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই সতর্ক এবং উদ্বিগ্ন পাক বাহিনী। সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সঙ্গে পাক বিমানবন্দরগুলিতেও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। চীন থেকে আসা SH-15 হাউট ইজারগুলি পাকিস্তান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা অব্যাহত রয়েছে এবং ইউনিটগুলিকে ভারতের কাছাকাছি অবস্থানে মোতায়েন করা হচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সীমান্তে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি ইউনিটগুলিকে এগিয়ে এনেছে। সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, রাজস্থানের বারমেয়র লস্কেওরা সেক্টরের কাছে অত্যাধুনিক র্যাডার সিস্টেম এবং বিমান প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে পাক বাহিনী। সূত্র আরও জানিয়েছে যে, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তে নিজেদের সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান। নৌবাহিনীতে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে পাকিস্তানও 1971 সালে সিমলা চুক্তি বাতিল করেছে এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের পেহেলগাঁও হামলায় যুক্ত থাকার কথা অস্বীকার করে এই ঘটনা তৃতীয় পক্ষের তদন্তের আহ্বান জানিয়েছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে চর্চা যেন থামছেই না। দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজবও করেছেন তিনি। তারপর থেকেই দাপুটে বিজেপি নেতাকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এমনকি তারপর থেকে দিলীপ ঘোষের বেশ কিছু মন্তব্য তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। অর্জুনের টিপ্পণী প্রসঙ্গে কি বললেন দিলীপ? আমি 2015 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করছি। তখন এই নেতা মমতা ব্যানার্জির কোলে খেলা করতেন।
তার বাড়িতে গিয়ে উচ্ছিষ্ট খেতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। এখন হঠাৎ বিজেপি হয়েছেন। এরকম যারা হঠাৎ বিজেপি হয়ে লাফাচ্ছেন তারা সকলে বিজেপিতে প্রাতরাশ করেন, তৃণমূলের বাড়িতে লাঞ্চ করেন, আবার রাত্রে বিজেপিতে ফিরে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ আঙুল তুলে এই কথা বলতে পারবে? দিলীপ ঘোষ এখন দলে 4 আনার ফ্রি মেম্বার, তার কোনো পদ নেই, কিন্তু দিলীপ ঘোষ বিজেপিতে আছে। যারা এইসব বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার সম্পর্কটা ওই রকমই। এদের অনেকে আমার পিছনে ঘুরঘুর করতো, 1 লাখ 2 লাখ টাকার জন্য ঘুরতো। কেউ আমার বিশেষজ্ঞ হয়ে গিয়েছিল, কেউ আমার উপদেষ্টা হয়ে গিয়েছিল, আবার জামা পাল্টে এখন আমাকে উপদেশ দিচ্ছেন। এরা সব অন্ন দাস। আর দিলীপ ঘোষ বুক ফুলিয়ে ঘুরবে, কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে চলে না। যারা এখন টিভিতে এই কথা শুনছেন তাদের সবাইকে চ্যালেঞ্জ করছি, পারলে প্রমাণ দিন। দিলীপ ঘোষ কোনোদিন কোনো তৃণমূল নেতাকে ফোন করেছে? মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন, তারা দরকার হলে দিলীপ ঘোষকে ফোন করেছে। কেউ বলতে পারবে না আমি কোনো অ্যাপের মাধ্যমে গোপনে ফোন করেছি বা রাত্রেবেলা কালীঘাটের বাড়ি গিয়েছি। দিলীপ ঘোষ লড়াই করেছিল, লড়াই করবে। রাহুল সোনিয়ার বিরুদ্ধে আইনি নোটিশ জারি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের। শুক্রবার ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধী এবং বর্তমান সাংসদ রাহুল গান্ধী সহ আরও কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে ইডির দায়ের করা চার্জশিটের ভিত্তিতে নোটিশ জারি করেছে আদালত। আদালতের তরফে জানা গিয়েছে, ইডির জমা দেওয়া চার্জশিটে যে ত্রুটিগুলি ছিল তা ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে। তার ভিত্তিতে ভারতীয় নাগরিক ন্যায় সুরক্ষা 223 ধারায় এই নোটিশ জারি করা হয়েছে। এদিন বিচারক জানান, ইডির পেশ করা চার্জশিটে রাহুল সোনিয়া সহ আরও বেশ কয়েকজন অভিযুক্তের নাম রয়েছে। আদালতে তাদের বক্তব্য শুনবে। পরবর্তী শুনানি 8ই মে। আদালতের পর্যবেক্ষণ, এই মামলাটি এখনো প্রাথমিক এবং বিবেচনার পর্যায়ে রয়েছে, তাই অভিযুক্তরা নোটিশ গ্রহণ করা না পর্যন্ত তাদের শুনানির অধিকারও রয়েছে। সেই অধিকারের বলেই আর্থিক তছরূপের মামলা হওয়া সত্ত্বেও এটি অভিযুক্তদের একটি আইনি সুরক্ষা প্রদান করেছে। পাশাপাশি কোনো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে অভিযুক্তদের শুনানির ন্যায্য অধিকার রয়েছে, যা ইডির তদন্তের ক্ষতি করে না। উল্লেখ্য, গত মাসেই এই মামলার কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এর আওতায় থাকা 700 কোটি টাকার আর্থিক সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি। তারপরই সপ্তাহ পেরোতেই দিল্লির আদালতে গিয়ে চার্জশিট জমা দেয় তারা। নিজের জমিতে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হামলার মুখে বিজেপির বুথ সভাপতি। ঘটনায় উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লকের 5 নম্বর প্রতিবেশী দ্বারা আক্রান্ত হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ দাস নামে ওই বিজেপি নেতা। অভিযোগ, হামলাকারীরা সব তৃণমূল সমর্থক। ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, জগন্নাথবাবুর জমিতে বেশ কয়েক বছর ধরে বাস করছিল কয়েকটি বাংলাদেশি পরিবার। বেড়ার বাড়ি তৈরি করে থাকছিলেন তারা। সম্প্রতি তারা পাকা বাড়ি তৈরির কাজ শুরু করে। সে কথা জানতে পেরে জগন্নাথবাবু তাদের বাধা দেন। এতেই 5 প্রতিবেশী জগন্নাথবাবুর ওপর হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় তার ছেলে সুব্রত দাসকেও। সুব্রতবাবু জানিয়েছেন, আমার বাবা শুধু বলতে গিয়েছিল, তোরা আমার জমিতে বাড়ি করছিস, একবার জানালি না। এতেই 5 প্রতিবেশী মিলে বাবার ওপর ইট রড নিয়ে হামলা চালায়। মেরে বাবার পা থেতলে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকেও মারধর করেছে। আহত জগন্নাথবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওদিকে অভিযুক্তের দাবি, প্রথম হামলা হয়েছে জগন্নাথবাবুর তরফেই। জগন্নাথবাবুর ছেলেও ছিলেন সঙ্গে তাদের দাবি, ওই জমি জগন্নাথবাবুর নয়, সেটি একটি পতিত জমি। এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে আক্রান্ত বিজেপি নেতার ছেলের দাবি, অভিযুক্তদের যেন শাস্তি হয়, অভিযুক্তরা যেন পালিয়ে বাংলাদেশে চলে যেতে না পারে। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ধাক্কা খেল তৃণমূল এবং বিজেপি। কোনো আসনেই জয়ী হতে পারল না ঘাসফুল এবং গেরুয়া শিবির। বারের সবকটি আসন দখল করে নিয়েছে কংগ্রেস এবং বামপন্থী জোটের আইনজীবীরা। এইবার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছিল বুধবার। নির্বাচন জয়ের পর জয়ী আইনজীবীরা রাজনীতির ঊর্ধ্বে উঠে সংগঠনের হয়ে কাজ করার বার্তা দেন। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়েছে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রচার করেছিলেন শিলিগুড়ির মেয়র তথা বারের সদস্য গৌতম দেব। বারের সদস্য হওয়ায় এদিন তিনিও ভোট দিয়েছেন। সব দলের পক্ষ থেকে মোট 46 জন কর্মী প্রতিদ্বন্দ্বিতা করেন। 1501 সদস্যের মধ্যে 1496 জন সদস্য ভোট দেন। বুধবার এই নির্বাচনকে ঘিরে শিলিগুড়ি আদালত চত্বরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। নির্বাচনকে ঘিরে যাতে কোনো রকমের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সকাল থেকেই শিলিগুড়ি থানার প্রচুর পুলিশ বাহিনী আদালত চত্বরে মোতায়েন করা হয়। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য মেয়র গৌতম দেব এদিন ব্যালটে ভোট দান করেন।
তিনি তৃণমূল কংগ্রেসের প্যানেলের পক্ষে প্রচারও করেন। এদিকে বিজেপি নেতা নান্টু পাল শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেক দলই জয়ের বিষয়ে আশা প্রকাশ করে। গৌতমবাবু এদিন জানান, তিনি দীর্ঘদিন ধরে বারের সদস্য। বারের নির্বাচনে প্রত্যেকবারই ভোট দিতে যান, এবারেও ভোট দিয়েছেন। তিনি জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছিলেন। এদিকে নান্টুবাবু জানান, তিনি দীর্ঘদিন পর আদালতের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন। তবে ভোট গণনার পর দেখা যায় বিজেপি বা তৃণমূল কংগ্রেসে মনোনীত কোনো আইনজীবী জয়ী হতে পারেননি। সবকটি আসন দখল করে নেন বাম এবং কংগ্রেস জোটের প্রার্থীরা। জাতীয় সড়কে নামছে একের পর এক যুদ্ধ বিমান এবং সেনা চপার। হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। ভারতীয় বায়ুসেনার এমন তৎপরতা দেখে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। হাঁ করে দেখছে সবাই, দেখছে গোটা দেশ। কিন্তু কোথায় লেগেছে এমন তৎপরতা? উত্তরপ্রদেশে। সেখানে রাফাল, মিরাজ এবং সুখোইয়ের মতো যুদ্ধবিমান নিয়ে হাজির হয়েছে বায়ুসেনা। পাকিস্তানের বিরুদ্ধে যখন কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে ভারত, সেই আবহে হঠাৎ এমনই ছবি দেখে কেউ কেউ প্রশ্ন তুলছেন, তবে কি যুদ্ধ লেগে গেল? না, তা একদমই নয়। তবে এ যেন যুদ্ধের প্রস্তুতি। শুক্রবার উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। কোনো রকম রানওয়ে ছাড়া কিভাবে দুর্গম এলাকায় নেমে পড়বে সেনার যুদ্ধবিমানগুলি, তা বুঝে নিতেই এই মহড়া। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, রাফাল, মিরাজ 2000, সুখোই Su-30 MK সহ একাধিক যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে সেই মহড়ার জন্য। এছাড়াও রয়েছে একাধিক সেনা চপার। যে কোনো পরিস্থিতিতে যাতে ভারতীয় বায়ুসেনাকে রক্ষা না যায় তা পরীক্ষা করে দেখে নিতেই এই সামরিক মহড়া। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিষিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক মহড়া শুরু করেছে ভারতীয় সেনা। দিন কতক আগেই একভাবে আরব সাগরে সামরিক মহড়া চালিয়েছিল ভারতীয় নৌসেনা। করাচি বন্দরের অদূরেই ইঙ্গিতেই পাকিস্তানের হুঙ্কার দিয়েছে নৌসেনা জওয়ানরা। 22 গজ কাঁপিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন ইউসুফ পাঠান। 24-এর লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবার তিনি সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন। বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। বহরমপুরের এমপি চিঠিতে লিখেছেন, বাঙালি শ্রমিক, বিশেষত মুর্শিদাবাদ, বহরমপুরের শ্রমিকরা ওড়িশায় বেশি আক্রান্ত হচ্ছেন। কেবলমাত্র বেলডাঙ্গাতেই কয়েক হাজার শ্রমিক বাড়ি ফিরে এসেছেন। যারা তাদের উপর এহেন হামলা চালাচ্ছে, লুটপাট করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ইউসুফ লিখেছেন, অনেকের ওপর রাত্রে আক্রমণ করা হয়েছে, টাকা, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, আধার কার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে এবং জোর করে তাদের কাজের জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে। আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে পরিযায়ী শ্রমিক এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের শ্রমিকদের লক্ষ্য করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বহরমপুরের সাংসদ। ইউসুফের দাবি, এই কার্যকলাপ ভারতীয় সংবিধানে বর্ণিত অখণ্ডতা, ঐক্য এবং ভ্রাতৃত্বের মৌলিক নীতি লঙ্ঘন করে। এমতো অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বাঙালি শ্রমিকদের 4 দফা সুরক্ষার আর্জিও জানিয়েছেন। প্রথমত, দোষীদের বিরুদ্ধে তাড়াতাড়ি এবং কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ওড়িশার রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া। দ্বিতীয়ত, তদন্তের জন্য কেন্দ্রীয় দল গঠন। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা। এবং চতুর্থত, বাংলায় ফিরে আসা বাঙালি শ্রমিকদের দরকারি ত্রাণ এবং পুনর্বাসনের বন্দোবস্ত করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই 4টি আবেদন জানিয়েছেন বহরমপুরের তৃণমূল সাংসদ। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।